আজকের গল্প বিভাস চক্রবর্তীর লেখা ডাকবাংলোর ভূত। তোমরা কজন ডাকবাংলো দেখেছো জানি না, কিন্তু আমার অনেক ডাকবাংলো দেখার শুধু সৌভাগ্যই হয়নি, সেসব জায়গায় রাত্রি কাটানোর অভিজ্ঞতাও হয়েছে। এইরকম একটা ডাকবাংলোর সঙ্গে জড়িত একটা গল্প তোমাদেরকে শোনাবো আজ। এই গল্প আমার গুঞ্জন আলীর কাছ থেকে শোনা। তোমরা তো আবার গুঞ্জন আলীকে চেনো না। সে হলো উত্তরবঙ্গের এক নামকরা ডাকবাংলোর 40 বছরের চৌকিদার। ডাকবাংলোটির মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য আমার আকর্ষণ তার উপর ছিল একটু বেশি। চতুর্দিকে ঘন জঙ্গলে ভরা পাহাড়, কাছ দিয়ে চলে গেছে ছোট্ট ঝর্ণা, আর একটু দূরেই ছোট্ট পাহাড়ি গ্রাম। সব মিলিয়ে বেশ ভালো লাগতো আমার এই নির্জনতা। তবে আসল টান ছিল গুঞ্জন আলীর গল্প। তারই একটা এখন শোনাচ্ছি। গুঞ্জন আলী শুরু করলো, বাবু, এখন তো আর সেসব সাহেব শুভর দিন নেই। তাদের আমলে এইসব ডাকবাংলো সরগরম থাকতো। এই দেখুন না, এই ডাকবাংলোতেই ফিলিপ সাহেবের আমলে একবার কি মজাদার ভুতুড়ে ব্যাপারটাই না হয়েছিল। সে 30 বছর আগের কথা। ফিলিপ সাহেব খুব দুর্দান্ত লোক ছিলেন। তার মেজাজও ছিল খুব চড়া। তাই তার সঙ্গের লোকজন সবসময় সন্ত্রস্ত হয়ে থাকতো সাহেবের বকুনির ভয়ে। যেদিনকার কথা বলছি হুজুর, সেদিন কিন্তু ফিলিপ সাহেব একাই এসেছিলেন এদিকে, কি একটা জরুরি গোপনীয় তদন্ত করতে। সেদিনটাও ছিল এমনই ঘিনঘিনে বর্ষা। ফিলিপ সাহেব কাজ থেকে ফিরলেন সন্ধ্যা নাগাদ। আকাশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দেখে ফিলিপ সাহেব রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। আমিও পাশের কামরায় শুলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিজের হাত পা পর্যন্ত দেখা যায় না। হাওয়ার বেগে একমাত্র লণ্ঠনটাও নিভে গেছে। রাত কত ঠাউর করতে পারেনি। এমন সময় সাহেবের ঘর থেকে চাপা অথচ ভয়ে জড়িত গলায়, গুঞ্জন আলী, ডাক শুনে ধড়মড়িয়ে উঠে বসলাম। অন্ধকারে আন্দাজ করে সাহেবের ঘরের দরজার কাছে পৌঁছলাম। দরজা ভেজানোই ছিল, ঠেলতেই খুলে গেল। নিশ্চিদ্র অন্ধকার। কাজে কোথায় আছি, ফিলিপ সাহেব ঘরের কোন জায়গায় আছেন, কিছুই বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ নিঃশব্দে কাটল। হঠাৎ একটা সরসর শব্দ। কে যেন চটি পায়ে দিয়ে হাঁটছে ঘরের ভেতর। শুনতে পেলাম ফিলিপ সাহেবের চাপা গলার স্বর, গুঞ্জন আলী। আমার কিন্তু গলা দিয়ে তখন আর স্বর বেরোচ্ছে না। নিশ্চয়ই কোনো অতিরিক্ত আত্মা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, আর তারই পায়ের হালকা হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে, সরসর সরসর। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করছি। এমন সময় অন্ধকার ভেদ করে সাহেবের টর্চের তীব্র রশ্মি মেঝেতে পড়ল। আলোর রেখা সারা ঘরময় ঘুরতে ঘুরতে অবশেষে এসে পড়ল সাহেবের খাটের পাশেই রাখা চটির উপর। দেখা গেল এক পাটি চটি আছে, অপর পাটি অদৃশ্য। এমন সময় শব্দ শোনা গেল, সরসর সরসর। শব্দ অনুসরণ করে সাহেব টর্চ ফেলতে দেখা গেল যে চটির অপর পাটিটি ঘরের অপর দরজার সম্মুখ দিয়ে যেন চলে যাবার চেষ্টা করছে। আলো পড়তেই শব্দ থেমে গেল, চটিও চলা বন্ধ করলো। এই না দেখে আমার তো দাঁত কপাটি লাগবার উপক্রম। ফিলিপ সাহেব টর্চ নেভালেন। খানিকক্ষণ সব চুপচাপ। আবার সেই শব্দ, সরসর সরসর। সাহেব একটু দূরে টর্চ ফেলেন। আলো আঁধারিতে দেখলাম সাহেবের এক পাটি চটি চলতে শুরু করেছে, আর শব্দ হচ্ছে সরসর সরসর। চোখের সামনে ভৌতিক কাণ্ড দেখে বুঝতেই পারছেন অবস্থা কী হতে পারে। আমার মুখ দিয়ে অজ্ঞাতসারি গো গো শব্দ বেরোতে লাগলো। এর মধ্যেই শুনতে পেলাম সাহেবের রিভলভারের আওয়াজ। তারপর কি হয়েছে আমার মনে ছিল না। আমি জ্ঞান হারিয়েছিলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। জ্ঞান ফিরল ফিলিপ সাহেবের উচ্চ গ্রামে হাসির আওয়াজে। আমার দিকে চেয়ে খালি হাসছেন আর খাটের নিচের দিকে ইঙ্গিত করছেন। তার ইঙ্গিত অনুসরণ করে ব্যাপারটা কি বুঝতে আমার 5 সেকেন্ডও লাগেনি। তারপর আমিও হাসিতে ফেটে পড়লাম, নিজের বোকামির কথা ভেবে। সাহসের অভাব থাকার জন্যই কি ভয় আর যন্ত্রণা যে ভেবে পেলাম, সেই ভেবে রাগ হচ্ছিল।
আমি কিন্তু কিছু বুঝতে না পেরে গুঞ্জর আলীর দিকে বোকার মতো চেয়ে আসি দেখে গুঞ্জর বলল, দেখছেন, আপনাকে তো আসল কথা বলাই হয়নি, সে রাত্রে কী হয়েছিল আর কেনই বা আমরা অত হেসেছিলাম। শুনুন, চটির ওপর গুলি করতেই তো আসল ভূত বেরিয়ে গেল। হ্যাঁ, তবে ভূত নয়, একটা বেশ বড় সাইজের গুবরে পোকা। বৃষ্টির রাতে বেচারি সাহেবের চটির মধ্যে আশ্রয় নিয়েছিল। তারপর শরীর একটু গরম হতেই চটির মধ্যে চলতে শুরু করেছিল, আর হালকা চটি তাই চলতে আরম্ভ করেছিল সর 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 সর। সাহেবের গুলির চোটে চটির দফা তো রফা, কিন্তু বেচারা গুবরে পোকা চিৎপাত হয়ে ঠ্যাংগুলো শূন্যে ছুটছিল। সে তো জানে না কত বড় ভয়ঙ্কর ভূতের অভিনয় সে করে গেল। তবে হ্যাঁ, সেই ঘটনা আমাকে কিন্তু শিক্ষা দিয়েছিল, নিছক ভয়েতেই মানুষ মরে, কারণ ভূতের জন্ম ভয়েতেই।